অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার, আমি রুদ্রাণী। শুরু করছি আজকের লাইভ প্রাণনের পক্ষ থেকে। সবাইকে অনেক অভিনন্দন লাইভে অ্যাটেন্ড করার জন্য। আমাকে একটু সবাই বলবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না। বিথিদি, থ্যাংক ইউ বিথিদি। গুড ইভিনিং রূপম রোহন বাবু। পৌশালী, গুড ইভিনিং। সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে? ওকে, আমি তাহলে শুরু করছি। কালকে 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস, আমরা সবাই জানি। তো আজকে একটু না হয় টপিকটা থাকুক রবীন্দ্রনাথের ওপরে। রবীন্দ্রনাথ ও মন, আমাদের মনের সাথে সেই ছোট্ট থেকে বড় হওয়া অবধি প্রত্যেকটি স্টেজে রবীন্দ্রনাথ যে জড়িত রয়েছেন, সেটাই নিয়ে আজকে একটু আলোচনা হোক। আচ্ছা, একটা টার্ম আমি ইউজ করছি, একটু নিউ টার্ম, সেটা হলো রাবীন্দ্রিক সাইকোথেরাপি। সাইকোথেরাপি ব্যাপারটাকে যে রাবীন্দ্রিক অ্যাপ্রোচে মনের সমস্যা দূর করতে ব্যবহার করা যেতে পারে, সেই রকম ধারণা কিন্তু এখনও হয়তো আমাদের থেরাপিউটিক অ্যাপ্রোচে খুব একটা বেশি আসেনি। কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু খুব ভালো কাজ দেয়। এবং রাবীন্দ্রিক সাইকোথেরাপি নিয়ে যদি বলতে হয়, তাহলে প্রথমেই একজন আমাদেরই বাংলারই একজন অধ্যাপক, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির একজন প্রফেসর, ডক্টর ডি দত্ত রায়, যিনি এই টার্মটাকে নিয়ে কাজ করেছেন এবং তারই অ্যাপ্রোচটা আজকে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, তো রবীন্দ্রনাথ তো জীবনের প্রত্যেকটা ধাপের পরতে পরতে আমাদের জড়িয়ে রয়েছেন। সেই ছোট্ট থেকে জল পড়ে পাতা নড়ে থেকে বড় বেলা অবধি, এবং জীবনের প্রত্যেকটা স্টেজে, সেখান থেকে তার অ্যাপ্রোচ আমরা যে এই মানসিক সমস্যাগুলোর জটিলতাগুলোকে, জটগুলোকে খুলতে কাজে লাগাতে পারি, এটা ভেবেই খুব ভালো লাগে। আচ্ছা, প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে যদি বলি, যে সাইকোথেরাপিটা মেনলি তো আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে কিওর করতে আমরা যে সমস্ত থেরাপিগুলো দেয়া হয়, যে সমস্ত পথগুলোকে বাছা হয়, সেটাকেই বলে, যে পার্টিকুলার কিছু প্রসিডিওর, সেটাকেই বলে সাইকোথেরাপি, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে ডিল করার জন্য বা কিওর করার জন্য। তো সেখান থেকে এটা ইন্ডিভিজুয়ালিস্টিক হতে পারে, এটা ইন গ্রুপ হতে পারে, যেরকম হতে পারে। তো এই টার্মটার সাথে আমরা আজকের যুগে মোটামুটি অনেকেই খুবই
জানি আমরা এই টার্মটা। যে হিরো দাদার মিষ্টি বনকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আহ, এবার তাহলে একটুখানি জেনে নিই যে রাবীন্দ্রিক সাইকোথেরাপি টার্মটার মানে কি। রাবীন্দ্রিক সাইকোথেরাপি হলো একটা এক ধরনের থেরাপি যেটা আমাদের আত্মজাগরণ ঘটায় বা সেলফ অ্যাওয়েকেনিং। আত্মজাগরণের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারি, আমরা ভ্যালুসগুলো বুঝতে পারি, আমরা কিন্তু এবং সবথেকে ভালো রাবীন্দ্রিক সাইকোথেরাপির যে দিকটা সেটা হলো এখানে লেবেলিং করা বা স্টিগমাটাইজ করা কিন্তু যায় না, যেটা আমরা নর্মালি সাইকোথেরাপির ক্ষেত্রে করে থাকি, যে ইনি ডিপ্রেশনে ভুগছেন বা ইনি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছেন বা ইনি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন। আমরা কিন্তু রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে কখনো এই কথাগুলো বলতে পারি না। এবং এখানে যিনি থেরাপিস্ট থাকেন তিনিই হচ্ছেন মেন ফেসিলিটেটর। তিনি কিন্তু প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আর এখানে যিনি যিনি যার ওপর থেরাপিটা দেয়া হচ্ছে তিনি কিন্তু নিজের ভ্যালুস, নিজের আইডিয়েশন, নিজের যে সমস্ত কষ্টগুলো, দুঃখগুলো, যেখান থেকে প্রবলেম অ্যারাইজ করছে সেগুলোকে কিন্তু বুঝতে অনেক তাড়াতাড়ি সক্ষম হন। তো এটা বোথ হয়, নন ভার্বাল, ভার্বাল কমিউনিকেশন বোথ হয়। আমি আজকে একটা ওভারভিউ এটা দিয়ে দেব। অনন্যা, থ্যাংক ইউ অনন্যা, সাথে থাকো। আচ্ছা, তো হ্যাঁ, আমি আজকে জাস্ট ওভারভিউটা এটা দিয়ে দেব, তাহলে হয়তো সবার বুঝতে সুবিধা হবে যে কী করে সাইকোথেরাপি, রাবীন্দ্রিক সাইকোথেরাপিটা কাজ করে। আচ্ছা, তো প্রথমতই এটার যে টেকনিক বা স্ট্র্যাটেজিস সেটা হচ্ছে পারফর্মিং আর্টস ধরনের, যেগুলো দিয়ে থেরাপিটা করা হয়। আচ্ছা, এরপরে আসছি যে এটার সাথে আদার সাইকোথেরাপির কি ডিফারেন্স। আদার সাইকোথেরাপিতে মনকে বা মাইন্ডকে 3 ভাগে ভাগ করা হয় মেনলি। একটা কনশাস মাইন্ড, যেটা আমরা আমাদের প্রত্যেক দিনকার কাজগুলো কনশাসলি করছি যে মাইন্ড থ্রু। একটা হচ্ছে প্রিকনশাস মাইন্ড, আর একটা হচ্ছে আনকনশাস মাইন্ড। আনকনশাসটা কিন্তু আমাদের 70%, মনের 70% অংশই কিন্তু আনকনশাসে গিয়ে পড়ে। আর প্রিকনশাসটাও খুবই অল্প জায়গা এবং কনশাসটাও খুব অল্প জায়গা। তো আমাদের এই যে যত রকমের দ্বন্দ্ব চলে, যত রকমের সমস্যা, যত রকমের মেমোরিজ, যত রকমের চিন্তা, সব কিন্তু ওই আনকনশাসকে ঘিরে। অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড, সাইকোলজি বা সাইকো অ্যানালিসিসের জনক যাকে বলি, তার অনুযায়ী। তো সেখান থেকে এটা তো হচ্ছে মাইন্ডের ভাগটা দিয়ে যদি আমি সাইকোথেরাপিকে বলি, তো রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে কিন্তু মাইন্ডের 3টে ভাগ আছে। সেটা হচ্ছে, প্রথম স্তর হচ্ছে মূর্ত, দ্বিতীয় স্তর হচ্ছে রাগ, তৃতীয় স্তর হচ্ছে সারস্বত। হ্যালো ঋতুপর্ণা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি এই মূর্ত, রাগ এবং সারস্বত এই স্তরগুলো নিয়ে আমি আসছি। তার আগে আমি একটু বেসিক সাইকোথেরাপির সাথে রাবীন্দ্রিক সাইকোথেরাপির ডিফারেন্সটা একটু বলে দিতে চাই। আচ্ছা, সব থেকে ভালো যেটা, মানে আমার যেটা সব থেকে ভালো লাগে, যে নর্মাল সাইকোথেরাপিতে ওই যে বললাম লেবেলিং ব্যাপারটা, স্টিগমা ব্যাপারটা কিন্তু আমরা খুব করে ফেলি চট করে। কিন্তু সেক্ষেত্রে রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে কিন্তু কোনো মানুষকে লেবেল করা হয় না, এবং
তার জন্য বোধহয় এটা একজন ক্লায়েন্টও খুব সহজভাবে নিতে পারেন এবং তারও অনেকটা ইন্টারেস্ট গ্রো করতে পারে। যারা অনেকেই যাদের সঠিক অ্যাওয়ারনেস থাকে না কাউন্সেলিং বা সাইকোথেরাপির ব্যাপারে, তারা হয়তো এড়িয়ে যেতে চান প্রবলেমগুলো, সমস্যাগুলো, সমস্ত কিছু এগুলো এড়িয়ে যেতে চান। কিন্তু এক্ষেত্রে যেহেতু সেই স্টিগমাটা থাকে না, যেহেতু সেই প্রবলেমগুলো থাকে না, তাই জন্য এখানে সেই সম্ভাবনাটা কম। আচ্ছা, তাছাড়া এটা হচ্ছে কিন্তু একটা টোটালি সেলফ ইভ্যালুয়েশন প্রসেস। নিজের মূল্যায়ন করা নিজেই, নিজের প্রবলেমগুলোকে, সলিউশনগুলোকে খুঁজে নেওয়া নিজের। শুধু থেরাপিস্ট সেখানে কিন্তু গাইড করতে পারেন। আচ্ছা, এটা গেল সেকেন্ড কথা। এরপরে এবং কনফ্লিক্ট রিজলিউশনও কিন্তু এই ক্ষেত্রে হয়, এই থেরাপি দিয়ে আমরা করতে পারি। এবং এই যে মাইন্ডের কনশাসনেসকে রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে একটা ফ্রি ফ্লোটিং একটা জিনিসের সাথে বা একটা স্টেটের সাথে তুলনা করা হয়েছে। যেটা কনশাসনেসটা তো আমাদের এরকমই হয়, তাই না? এবং এই কনশাসনেসটাকে আমরা যত বুঝতে পারি, যত চিনতে পারি ভালোভাবে নিজেদের, তত কিন্তু আমরা আমাদের প্রবলেমের সলিউশনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এবং আমি যদি রবীন্দ্রনাথের কথা বলি, তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের খুব সাধারণ কষ্ট, দুঃখ, আনন্দ, ভালো লাগা এইগুলো কিন্তু নিয়ে কাজ করেছেন, লিখেছেন। তাকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। তাকে নিয়ে আমাদের সবারই অল্প বিস্তর জ্ঞান রয়েছে। সুতরাং তার যে জায়গাটা একটু বলবো সেটা হচ্ছে যে একটা একদম শিশু থেকে যদি দেখি, একটা শিশুর সাইকোলজি তার থেকে ভালো হয়তো কেউ বোঝেন না। কেন কি, নিজে তিনি যখন ছোট ছিলেন একটা রেস্ট্রিক্টেড, একটা কনজারভেটিভ পরিবেশে বড় হয়ে ওঠা, এবং সেই ঘরের মধ্যে স্কুলে না গিয়েও সেই যে ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট এত সুন্দরভাবে যে হতে পারে, সেটা হয়তো তিনি বলেই সম্ভব। তো সেক্ষেত্রে তিনি কিন্তু খুব সাধারণ মানুষগুলোকে নিয়ে কাজ করেছেন, লিখেছেন, গেয়েছেন। তার সমস্তগুলো কিন্তু সেই ছোট্ট শিশুর একটা সাইকোলজি থেকে, যেমন তিনি অ্যাজ ওয়েল অ্যাজ ওমেন, মেয়েদের নিয়েও যেমন তিনি সরব হয়েছেন, তেমনি কিন্তু এই যে মানে নিগুড় যে পার্ট, একটা মানে একটা ডিপেস্ট পার্ট অফ সাইকি, সেটাও কিন্তু তিনি বুঝতে একদম মানে খুব ভালোভাবে বুঝেছেন। তো এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে আমরা নিজেরা সেলফ ইভ্যালুয়েশন করতে পারি থ্রু রাবীন্দ্রিক সাইকোথেরাপি। দেন আরেকটা কথা, যে আমরা নিজেদের কনফ্লিক্টসগুলোকে, নিজেদের আইডিয়েশনগুলোকে আমরা কিন্তু আরও বেটারভাবে জানতে পারি। আচ্ছা, আমাদের এই যে তিনটে লেয়ার, এই যে মূর্ত, রাগ এবং সারস্বত, এই তিনটে লেয়ারকে কিন্তু ভালোভাবে জানতে হবে। এই তিনটে লেয়ারেই আমাদের যত রকমের জিজ্ঞাসা, যত রকমের প্রশ্ন, এগুলো কিন্তু সব লুকিয়ে থাকে। কীরকম আমি বলছি, যেমন আমরা যখন মূর্ত বা একদম ফার্স্ট, যেটাকে আমরা আউটার লেয়ার বলি, সেই মূর্ত স্টেজে থাকছি বা স্টেটে থাকছি, সেটা কিন্তু আমরা খানিকটা আমরা বিষয়বস্তু, স্ট্রাকচারাল প্রপার্টিটা কিন্তু সেইটা নিয়ে ভাবি এই মূর্ত স্টেজে, যে কোনো জিনিসের গঠন, তার ধর্ম, এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু বেশি অ্যাওয়ার হই। এবং যখন মানে বহির্জগতের যে জিনিসপত্র, বহির্জগতের যে রূপ, রস, গন্ধ, বর্ণ, সেগুলো কিন্তু ডিফাইন করে মূর্ত স্টেজকে। এবং রাগ হচ্ছে ঠিক
তার আরেকটু যদি আমি ইনার ওয়ার্ল্ডে ঢুকি, আরেকটু যদি আমি সেটা মানে ইলাবোরেট করি, সেখানে কিন্তু সেটা হচ্ছে মানে ইনার ওয়ার্ল্ড হচ্ছে রাগ। আচ্ছা, আম, আচ্ছা, এখানে আরেকটা যেমন উদাহরণ দিলে আমাদের সুবিধা হবে ব্যাপারটা বুঝতে, যে মূর্ত হচ্ছে যেটা আমাদের ফাইভ সেন্সারি অর্গান, যে সেন্সগুলো আমরা প্রত্যেক দিনের ঘটনা, প্রত্যেক দিনের ইন্টারাকশান মানুষের সাথে মানুষের, সেখান থেকে যে নিয়ে আমাদের ব্রেনে সেই সেন্সারি ইনপুটটাকে যখন আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে, সেন্স অর্গান দিয়ে কালেক্ট করছি সেই স্টিমুলাসগুলো এলে, এবং সেটা যখন আমরা আমাদের ব্রেনে একটা সাইন যাচ্ছে সেটার, এবং তারপরে সমস্ত সেগুলোকে কী করে হ্যান্ডেল করতে হবে ব্রেন সেটাকে ডিরেক্ট করছে। তো এই ব্যাপারটা, এই যে সেন্স অর্গানগুলো যে নিজেদের মতো করে কাজ করছে এবং আমাদের সেন্সারি স্টিমুলেশনগুলোকে যে নিচ্ছে, এই যে চোখে দেখছি, কানে শুনছি, গন্ধ বা স্বাদ নিচ্ছি, স্পর্শ নিচ্ছি, এগুলো কিন্তু আমাদের মূর্ত লেয়ার বা আউটার স্টেজে সেখানে থাকছে। ঠিক এরপরে রাগ বা ইনার লেয়ার যেটা, সেটা হচ্ছে কিন্তু এই সেন্সারি স্টিমিউলিগুলোর মিনিংটাকে বোঝাতে সাহায্য করে। এবং লেখক বলছেন যে ইট ইজ অ্যাটাচড উইথ আফেক্ট অর ফিলিং অফ প্লেজেন্ট অর আনপ্লেজেন্টনেস। When perception is attached with affect, it's called apperception. এই যে ধরুন, মানে এখানে ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা ফুল যদি ব্যাপারটা সাদা দেখতে হয়, একটা সাদা ফুল, তো প্রথমেই মাথায় আসছে এটা একটা সাদা ফুল, খুব সুন্দর গন্ধ দেয়। আচ্ছা, সেক্ষেত্রে এটা কিন্তু হলো আমাদের মূর্ত লেয়ারের কাজ, যে একটা বাইরের জগতের একটা স্টিমুলিকে আমরা দেখলাম থ্রু আওয়ার সেন্স অর্গান, এবং তারপরে যখন আমি রাগ লেয়ারে আসছি, সেই রাগ লেয়ার হচ্ছে বা ইনার লেয়ার, সেখানে বলছে যে সেটা হচ্ছে ফুলটার ধর্মটা হচ্ছে খুব সুন্দর দেখতে, বা সেটা খুব সুন্দর গন্ধ দিচ্ছে। এই যে পারসিভ করছি ফুলটার আকার, ফুলটার টেক্সচার, সব কিছু খুব সুন্দর, এইটা কিন্তু রাগ লেয়ারটা আমাদের ডিনোট করতে হেল্প করছে। এবং সারস্বত যে লেয়ারটা, যেটা হচ্ছে, যেটাকে আমরা বলি ফিলিং অফ হারমোনি বা দ্য এক্সিস্টেন্স অফ ট্রুথ, দ্য ফিলিং অফ হোয়াইট, মানে এই জিনিসটা, এটাকে বিশ্লেষণ করা এবং এটা ভালো না মন্দ, সত্যি না মিথ্যে, এই যে বিশ্লেষণের জায়গাটা কিন্তু আমাদের এই সারস্বত লেয়ারটা বলছেন। তো এই যে আমাদের আচ্ছা, বৈশাদি বলছো রাগটা কন্ট্রোল সবার করা উচিত, অনেক কিছু শেষ করে দেয় রাগ। একদম ঠিক বলেছ বৈশাদি, কিন্তু এই রাগটা একটু ওই রাগের থেকে আলাদা, ওই অ্যাগ্রেশনের রাগের থেকে এই রাগটা কিন্তু আলাদা। এটা একটা স্তর, এটা অ্যাকর্ডিং টু রাবীন্দ্রিক সাইকোথেরাপি, এটা হচ্ছে মাইন্ডের একটা স্তর, যেটা আমাদের এই, আমি যেটা একটু আগেই বলছিলাম, যে আমাদের কোনো বস্তুর মূল্যায়ন করতে সাহায্য করে, বস্তুটাকে আরও ডিপেস্ট ওয়েতে দেখতে সাহায্য করে। রূপম রোহান বাবু বলছেন বাবারে কি কঠিন কঠিন কথা। যেহেতু এই রাবীন্দ্রিক সাইকোথেরাপির কনসেপ্টটা আমাদের এখানে বলবো কেন, ইন্ডিয়াতে ভীষণ একটা নিউ কনসেপ্ট, তো সেখান থেকে আমাদের একটু সবারই কঠিন লাগে। কিন্তু জানেন তো, যখন এগুলো থেরাপিতে ইউজ করা যায়, আমি একটা দুটো কেসের কথা বলবো, তখন দেখবেন বুঝতে অনেক সুবিধা হচ্ছে। আমি আসছি সব জায়গায় পরের প্রশ্নগুলোতে। অঙ্কিতা, গুড ইভিনিং। আচ্ছা, তো এটা তো গেল সারস্বত লেয়ারের কথা বললাম। এরপরে আমি
যদি বলি যে ডায়াগনোসিসে পারফর্মিং আর্টস কেমন কাজ দেয়, সাইকোথেরাপিতে পারফর্মিং আর্টস কিভাবে কাজ দেয়। প্রথমত, এটা আমাদের কনশাসনেসের ম্যালফাংশনকে ধরতে সাহায্য করে। কনশাসনেসটা যখন ম্যালফাংশনিং হচ্ছে তখনই তো আমাদের নানান রকম উল্টোপাল্টা চিন্তা, কষ্ট, দুঃখ, এই সমস্ত কিছু আসছে, বা থটসের কোনো সমস্যা আসছে। তো এটা সেখানে কিন্তু ডায়াগনস করতে সাহায্য করে ম্যালফাংশনিং অফ কনশাসনেস। সেকেন্ড হচ্ছে, এই যে কনশাসনেসের যে তিনটে স্তর বা মাইন্ডের যে তিনটে স্তর, এটাকে বুঝতে সাহায্য করে পারফর্মিং আর্টস। থার্ড পয়েন্ট হচ্ছে, আমাদের এই মেন্টাল ফাংশনগুলো কীভাবে এই লেয়ারগুলোর অ্যাক্রস দিয়ে এটা মানে যায়। যেমন হচ্ছে মানে যখন মূর্ত লেয়ারে আমাদের মেন্টাল ফাংশনিং থাকছে সেটা কীরকম, যখন রাগ লেয়ারে থাকছে এবং যখন সারস্বত লেয়ারে থাকছে, তখন কিভাবে আমাদের মেন্টাল ফাংশনিং আমরা করতে পারছি সেটা কিন্তু বলে জানা যায় থ্রু পারফর্মিং আর্টস। আচ্ছা, এরপরে হচ্ছে যে সুতরাং রাবীন্দ্রিক সাইকোথেরাপিকে যদি অ্যাজ আ পারফর্মিং আর্ট থেরাপির মধ্যে ঢোকানো যায়, সেটা কিন্তু খুব ভালো ইনোভেটিভ একটা অ্যাপ্রোচ হবে। ওকে, তো এই যে আমাদের কনশাসনেস, এই কনশাসনেসের যখন অল্টার্ড স্টেট থাকে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট হয় আমাদের ওয়েকিং কনশাসনেস স্টেট থেকে। মানে আমাদের নর্মাল যে কনশাসনেসের যে স্টেটটা থাকছে সেটার সাথে কিন্তু অল্টার্ড কনশাসনেসের কনসেপ্টটা ডিফার করে, এবং কনশাসনেসটা এই ক্ষেত্রে দুটো ভাগে ভেঙে যায়। যেমন একটা হচ্ছে যে একটা মেন্টাল অ্যাক্টিভিটি থাকে যেটা খুব কনশাস থাকছে, বাট একটা সেকেন্ড স্ট্রিম যেটা থাকছে সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস থেকে মানে সরে গিয়ে থাকছে, একটা কনশাস অ্যাক্টিভিটি থাকছে, একটা আনকনশাস অ্যাক্টিভিটি থাকছে। তো এই যে থেরাপি কীভাবে দেব সেই কথাটা, সেটা যখন আসছে সেটাকে বলতে গেলে 3 রকম থেরাপি বা 3 রকম প্রসিডিওরের কথা বলা যায়। একটা হচ্ছে যে আমাদের যেটা থাকে অল্টার্ড কনশাসনেস, যে কনশাসনেসে যে সমস্ত চিন্তা বা ম্যালফাংশন হচ্ছে, যে ধরনের অবাঞ্ছিত চিন্তা আসছে, আনওয়ান্টেড থটস আসছে বা একই রিপিটেটিভ থটস আসছে, সেগুলোকে যেমন আমাদের ম্যালফাংশনিংগুলোকে ধরতে সাহায্য করে এবং আমাদের কনশাসনেসটাকে কিন্তু নতুন করে আমাদের ভাবাতে সাহায্য করে, আমাদের কিন্তু ভাবতেও সাহায্য করে। সেকেন্ড হচ্ছে প্রজেক্টিভ টেস্ট। আমি বলছি প্রজেক্টিভ টেস্ট হচ্ছে যে মানে এটা আমি কিভাবে রাবীন্দ্রিক সাইকোথেরাপি দিয়ে কিভাবে মানুষকে সুস্থ করা যেতে পারে আমি সেটার কথায় আসছি এবার। তো প্রথমে প্রজেক্টিভ টেস্ট কাকে বলে একটু যদি শর্ট ফর্মে বলি, যে আমরা যে সমস্ত টেস্টের ক্ষেত্রে আমাদের করতে দেয়া হয় যেখানে আমাদের মনের ভেতরের দ্বন্দ্ব, কষ্ট, কোনো রকম রাগ, অভিমান, ভয়, বিভিন্ন ভ্যালুস, আইডিয়েশন, প্রত্যেকটাকে আমরা কোনো ছবি বা কোনো গল্পের মধ্যে প্রতিফলিত করি, সেটা হচ্ছে কিন্তু প্রজেক্টিভ টেস্ট। তো মানে কি করা হয় যে একজনের ফিলিংস, একজনের ঋতুপর্ণা বলছিস একটু এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে কোনটা কনশাসনেস, কোন আনকনশাস, সাবকনশাসনেস। হ্যাঁ ঋতুপর্ণা, আমি এটা দেখ, মাইন্ডকে যদি ভাগ করা হয় 3টে লেভেলে, যেটা নর্মাল সাইকোথেরাপিতে আমাদের ইউজড হয়, সেটা হচ্ছে এই যে কনশাসনেস, যেমন আমরা কনশাস এখন রয়েছি, যে আমি এখন কনশাসলি যে কথাগুলো বলছি সেগুলো খুব কনশাসলি বলছি, আমার জ্ঞানের মধ্যে যেটুকু আছে আমি সেগুলো বলছি, বা আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত যে কাজগুলো করি সব কিছু আমাদের কনশাসনেসের মধ্যে পড়ে। কিন্তু এটা জাস্ট অনলি 30% থাকে, বাকি পুরো জিনিসটা কিন্তু আমাদের আনকনশাস থাকে।
আনকনশিয়াস বলতে যেটা আমরা আহ, আমরা নিজেরা জানি না, কনশিয়াস মাইন্ড জানে না, যেটা আনকনশিয়াস মাইন্ড জানে। আমাদের মাইন্ডের এটা ভাগ, ঠিক আছে? তো এই আনকনশিয়াসে কিন্তু প্রতিনিয়ত অনেক রকমের ফিলিংস, অনেক রকমের দ্বন্দ্ব, অনেক রকমের ঘটনা চলে আমাদের ভেতরে, এবং যেগুলোকে আমরা কিন্তু কনশিয়াসলি কখনো মনেও করতে পারি না বা বুঝতেই পারি না যে কি চলছে আনকনশিয়াসে, বিহাইন্ড আওয়ার কনশিয়াসনেস কি চলছে আমরা কিন্তু বুঝতে পারি না। এবং এই যে রাত্রে আমরা স্বপ্ন দেখি যখন, এমন কিছু হঠাৎ দেখছি যেটা নিয়ে হয়তো ভাবিনি কখনো, ঘুম থেকে উঠে খুব অবাক লাগে যে আচ্ছা এরকম কেন দেখলাম, এটা নিয়ে তো চিন্তাভাবনা করাই হয়নি। কিন্তু না, এইগুলো নিয়ে আমরা কিন্তু কখনো না কখনো আনকনশাসেও চিন্তাভাবনা করে থাকি। সেই জন্যেই সেইগুলো আমাদের সিম্বল হয়ে ড্রিমে আসে। বা স্লিপ অফ টাং, হঠাৎ করে এমন কিছু একটা কথা বলে দিলাম কারোর সামনে, যেটা বলা উচিত ছিল না, বা যেটা বলতে হয়তো আমিও প্রস্তুত ছিলাম না, কিন্তু হট করে কথাটা বেরিয়ে গেল। যেটাকে আমরা সাইকোলজিক্যাল টার্মে বলি যে ফ্রয়েডিয়ান স্লিপ অফ টাং, যেহেতু সিগমন্ড ফ্রয়েড এই টার্মগুলোকে প্রচলন করেছেন সেই জন্য। তো সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে এটা আনকনশাস থেকে আসে। আর প্রিকনশাস হচ্ছে আধো ঘুম আধো জাগরণের স্টেজটা, মানে যেখানে হালকা একটু কনশাসনেসও আছে, আবার যেখানে আনকনশাসনেসও আছে, যেখানে কিন্তু মানে আমরা মানে অর্ধেক চেতনা থাকছে, অর্ধেক অচেতন থাকছে, ঠিক আছে? একটা সচেতন মন, একটা অচেতন মন, আর একটা হচ্ছে দুটোর মাঝামাঝি অবস্থা। দেখবি ঘুম আসার আগে একটা যে তন্দ্রা ভাবটা আমরা এক্সপিরিয়েন্স করি, দ্যাট ইজ, সেটা হচ্ছে প্রিকনশাস, অনেকে বলে সাবকনশাস মাইন্ড, সেটা। তো রাবীন্দ্রিক সাইকোথেরাপির কনসেপ্টটা টোটালি এইরকমই কনশাসনেসের ওপরেই, কিন্তু সেটা জাস্ট ডিফারেন্ট নামে ভাগ করা হয়েছে। যেমন মূর্তটা হচ্ছে আউটার ওয়ার্ল্ডের জিনিসপত্র, যেগুলো আমরা সেন্সারি অর্গান দিয়ে আমরা গ্রহণ করছি। তারপরে হচ্ছে রাগ লেয়ার বলতে এখানে সেই রাগ, এই রাগ আর অ্যাগ্রেশন রাগ কিন্তু এক নয়, এটা সেই খানিকটা ওই গানের রাগের মতো। হ্যাঁ, তো সেটা একটা হয়। আরেকটা হচ্ছে যে সেই রাগ হচ্ছে যেটা ইনার লেয়ার, এবং সারস্বতটা হচ্ছে যে হারমোনি অফ মাইন্ড, বা আমাদের সেই বিশ্লেষণ করার ক্ষমতার জায়গাটা, বিশ্লেষণী মন। ঋতুপর্ণা বলছিস, আচ্ছা যেভাবে আমরা বুঝি না হঠাৎ করে কেন মন খারাপ করে, বা হঠাৎ করে কেন, এক্স্যাক্টলি, মানে এমন কিছু হঠাৎ করে হয় যেটা আমরা কখনো জানি না, কিন্তু ওইটা নিয়ে কিন্তু আমরা সব থেকে বেশি জানি ইন আনকনশিয়াস মাইন্ড। সেই জন্যেই কিন্তু মন খারাপ হচ্ছে বা কষ্ট পাচ্ছি, বা এমন কিছু ড্রিম দেখে ফেলছি যেটা আমাদের চিন্তাভাবনাই করিনি যেটা নিয়ে। আচ্ছা, এবার আমি আসছি, আবার ফিরে আসি রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে। তো এখানে বলছেন যে হ্যাঁ, প্রজেক্টিভ ড্রয়িং বা প্রজেক্টিভ টেস্ট, যেটা আমি বলছিলাম, প্রজেক্টিভ টেস্টের ক্ষেত্রে যে আমরা যখন আমাদের নিজেদের ফিলিংস, আমাদের নিজেদের সব কিছু, আমাদের কনফ্লিক্ট, আমাদের ছোট থেকে আমাদের যা যা আমরা যে চিন্তাধারাগুলো মনে রয়ে গেছে, এভরিথিং কিন্তু আমরা এই প্রজেক্টেড ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বা করে ফেলি। কোনো একটা ছবি দেখে ক্ষেত্রে হয় যেটা মেনলি আমরা করি, যে কোনো একটা ক্লায়েন্টকে কোনো একটা ছবি দেখানো হলো, বা একটা কোনো সেন্টেন্স দেওয়া হলো যেটাকে কমপ্লিট করতে বলা হলো, বা কোনো ছবি দেখিয়ে গল্প বলতে বলা হলো, এবং সেখানে সম্পূর্ণ তার মনের, সে আপন মনের মাধুরী মিশায়ে সে রচনা করছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এইটা হলো প্রজেক্টিভ টেস্ট। এবার প্রজেক্টিভ টেস্টটা কী করে রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে কী করে ইউজ করা যায় সেটা যদি আমি বলি। আচ্ছা, সেটা হচ্ছে যে গীতবিতান তো আমাদের সবারই খুব মানে জানা
জিনিস সে গীতবিতান দিয়ে কিন্তু খুব একটা নতুন অ্যাপ্রোচে প্রজেক্টিভ টেস্টটা করানো হচ্ছে। তো একটি পেশেন্ট এসছেন যার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে। তো 52 বছরের পেশেন্টটি তার মানে প্রচণ্ড অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলতে আমাদের কোনো একটা থটস বারবার আসে এবং সেই থটসটাকে সরানোর জন্য আমাদের কিন্তু মনে অ্যাংজাইটি হয়, একটা আনওয়ান্টেড থটস, এবং সেই থটসটা আচ্ছা সেই থটসটা কিন্তু একটু কমেন্ট পড়ে নিই। মলয় বসাক বলছেন কনগ্র্যাচুলেশনস, বেস্ট অফ লাক, জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক। থ্যাংক ইউ মলয় বাবু। আচ্ছা, হ্যাঁ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে যে একটা রিপিটেটিভ থটস আমাদের মাথায় আসে এবং সেই থটসটা থেকে একটা অ্যাংজাইটি তৈরি হয় এবং সেই অ্যাংজাইটিটাকে থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কম্পালসিভ কোনো ওয়ার্ক করি, মানে রিপিটেটিভ কোনো অ্যাকশন নিই। যেমন অনেকেই আমাদের মধ্যে দেখা যায় বারবার হাত ধোয়া, প্রচুর টাইম নিয়ে হাত ধোয়া। করোনা আবহের আগের কথা বলছি আমি এটা, কারণ করোনা আবহে কিন্তু আমরা অনেকে কম্পালসিভ হয়ে পড়েছি এবং সেটা হওয়াটাই বাঞ্ছনীয় যদিও। তো যেখানে দেখা যেত অনেকক্ষণ ধরে স্নান করছেন, খুব পরিষ্কার, খুব টিপটপ, একদম যেটাকে আমরা বলি বাতিকগ্রস্ত, হ্যাঁ, তারপরে খুব পারফেক্ট হওয়া চাই, সমস্ত কাজ পারফেক্ট হওয়া চাই, বারবার চেক করা, বারবার কোনো জিনিস চেক করা। যেমন খুব কমন এক্সাম্পল হচ্ছে যে তালা দিয়ে তালা বারবার টেনে দেখা, এগুলো হচ্ছে সব কম্পালশন বা কম্পালসিভ অ্যাকশনের উদাহরণ। তো এরকম একটি পেশেন্ট আসেন, আচ্ছা, এই মহিলাটি যখন আসেন প্রচণ্ড রকম তিনি ডিস্ট্রেসড, প্রচণ্ড রকম তিনি এই থট দিয়ে ক্ষতিগ্রস্ত, এবং সেক্ষেত্রে কিন্তু মানে তার হাতও, তার মেন প্রবলেমটা ছিল বারবার হাত ধোয়া, প্রচণ্ড রকম বারবার হাত ধোয়া এবং ওয়াশিং কম্পালশন আমরা বলি মেডিকেল টার্মে। তো এইটা ছিল তার মেন প্রবলেম। তো এই প্রবলেমটা থেকে তার হাতটা এতটাই সে মানে ক্লিনলিনেসের ওপর এতটাই তার কি বলবো, মানে এতটা সে সচেতন অ্যাবাউট ক্লিনলিনেস, সে যাতে তার হাতে ময়লা না লাগে তাই হাতটাকে জাস্ট এরকমভাবে মানে আটকে রাখতো, বদ্ধ করে রাখতো, যাতে কোনো রকম ময়লা তার হাতে না লাগে। তো সেরকম একটি পেশেন্ট স্যারের কাছে আসেন, এটা আমার এক্সপিরিয়েন্স নয়, এটা স্যারের এক্সপিরিয়েন্স, আমি সেখান থেকে শেয়ার করছি। তো স্যার কী করেন, প্রথম সেশনে তো ক্লায়েন্টের সাথে ওপেন আপ হতে হয়, তার তো সমস্ত কিছু জানতে হয় যে সে মানুষটি ব্যাকগ্রাউন্ড, তার প্রত্যেকটা ব্যাপারে কী ফিল করছে, কেস হিস্ট্রি, এভরিথিং। কিন্তু মহিলাটি কিন্তু কিছুতেই ওপেন আপ করতে পারছেন না এবং একদম রেস্ট্রিক্টেড হয়ে হাত দুটোকে ওরকমভাবে আটকে আছেন। তো স্যার কী করলেন, একটি গান ধরলেন, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, যে আনন্দধারা বহিছে ভুবনে। গানটি ধরতে না ধরতেই বেশ 2-3 লাইন গাওয়ার পরে কিন্তু দেখতে পেলেন পেশেন্টটি যথারীতি গানটার পরের স্ট্যান্জাটা ধরে নিয়েছে এবং তার হাতটা মুভমেন্ট করতে শুরু করেছে। মানে গান গাইতে গেলে আমরা যেরকমভাবে হাত নাড়াই, যেরকমভাবে একটা সুরের আফেক্ট হাতেও থাকে, যেটা যে অ্যাকশনটা থাকে সেরকম হতে শুরু করেছে। এবং ধীরে ধীরে, এটা তো ফার্স্ট সেশনের কথা, পরের সেশনে কিন্তু মহিলাটি রীতিমতো উঠে দাঁড়িয়ে সুন্দরভাবে গানটা ধরছেন এবং তার হাতের এই যে এই
শক্ত করে ধরে রাখা যে ব্যাপারটা ছিল, যে ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ারটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে গায়েব হয়ে যেতে লাগলো। এবং তিনি কিন্তু নর্মালি খোলামেলা অ্যাজ আ ওপেন পারসন তিনি কিন্তু সেশনগুলো করতে লাগলেন এবং উপকৃত হলেন। তো এইভাবে রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে কিন্তু সাইকোথেরাপিকে কিন্তু কাজে লাগাতে পারি আমরা। আচ্ছা, এবার প্রজেক্টিভ ড্রয়িংয়ের বা প্রজেক্টিভ টেস্টের কথা যেটা বলছিলাম, যেটা গীতবিতান দিয়ে, সেটা হচ্ছে, রিপর্ণা এসে গেছো, কোনো ব্যাপার না, তুমি সাথে থাকো রিপর্ণা। আচ্ছা, প্রজেক্টিভ টেস্টে এখানে আমাদের রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে গীতবিতানকে ব্যবহার করা হয়েছে। কীরকম? আবার একটি পেশেন্টের কথা বলছি, আবার একটি ক্লায়েন্টের কথা বলছি। ক্লায়েন্ট এসছেন, সে ক্লায়েন্ট একটি মেল, তার কিছু সমস্যা হচ্ছিল, অ্যাংজাইটি বা ডিপ্রেশন রিলেটেড কিছু সমস্যা ছিল, এবং খুব সুইসাইডাল থটস তার মধ্যে কিন্তু এসেছে। এবং সে ডায়াগনসড, হি ওয়াজ ডায়াগনসড উইথ নিউরোটিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তো পেশেন্টকে বলা হলো, গীতবিতান দিয়ে দেওয়া হলো, এবং গীতবিতান থেকে বলা হলো যে 10টা গান তুমি বাঁচো। তো সে যথারীতি বাঁচলো, আকাশ ভরা সূর্য তারা, আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দ লোকে মঙ্গলা লোকে, আজি যত তারা তব আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, আরো 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 প্রভু, আরো আরো আলো আমার আলো ওগো, এবং একই লাবণ্যে পূর্ণ প্রাণে সহে। এই 10টা গান সে গীতবিতান থেকে বাঁচল। তারপরে তাকে বলা হলো, এই 10টা গানের মধ্যে আবার র্যাঙ্ক করো, কোনটাকে তোমার মেন্টাল স্টেট অনুযায়ী তুমি 10টা গানকে র্যাঙ্ক করো। তো পেশেন্টটি প্রথম র্যাঙ্ক করেছেন যে আনন্দধারা বহিছে ভুবনে, এটাকে। তারপরে করেছে একে লাবণ্যে পূর্ণ প্রাণে সহে। এবং এইভাবে 10টা গানকে সে কিন্তু 10টা রকমভাবে তার মেন্টাল স্টেট অনুযায়ী এরমভাবে র্যাঙ্ক করেছেন। এবং ফাইনালি যেটা হলো যে মানুষটি কিন্তু আনন্দধারা বহিছে ভুবনে গানটি বেশ গেয়েও দেখালো। আচ্ছা, তারপরে তাকে তার কিছু এর মধ্যে দিয়ে তার কিছু সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা হচ্ছে। হ্যাঁ, যেমন এর মধ্যে থেকেই তাকে কিছু কোশ্চেন করা, সেটা হচ্ছে পার্ট অফ কাউন্সেলিং বা পার্ট অফ প্রসিডিওর। সেটা এখানে বলার কোনো প্রয়োজন সেরকমভাবে নেই। সেটা একজন থেরাপিস্টই যখন ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে যখন 1-to-1 কাউন্সেলিং হয়, সেখানে সেটাকে ব্যবহার করছেন। তো এইভাবে একটা মানুষ কিন্তু তার মনের কথাটা তুলে ধরলো। সে কিন্তু নর্মালি ওপেন আপ করতে পারছিল না, নর্মালি কিন্তু সে বলতে পারছিল না তার কী সমস্যা, কিন্তু গানের মাধ্যমে তার মনের কথা বা মেন্টাল স্টেটকে কিন্তু অনেকটা বলে ফেলল। তো এইভাবে প্রজেক্টিভ টেস্ট বা তার কষ্ট, দুঃখ, ফিলিংস, তার ডায়নামিক্স অফ পার্সোনালিটি সে কিন্তু জানিয়ে দিল থেরাপিস্টকে। এছাড়া যদি আরও আমি থেরাপির অন্য দিকগুলো বলি, যেমন হচ্ছে পুয়ার অ্যাকাডেমিক পারফরমেন্স, ওভার লার্নিং, অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার, এই সমস্তগুলোর ক্ষেত্রেও রাবীন্দ্রিক সাইকোথেরাপি কিন্তু ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আমি আর একবার একটুখানি মূর্ত, রাগ এবং সারস্বতের উদাহরণ দিয়ে দিই। এই তিনটে কিন্তু আমাদের রাবীন্দ্রিক সাইকোথেরাপি বুঝতে গেলে মেন মাথায় রাখতেই হবে। মূর্ত হচ্ছে আউটার লেয়ার, যেমন হচ্ছে যে একটা বই, যদি আমি একটা বইয়ের সাথে তুলনা করি, বইটাকে বাইরে থেকে যখন দেখছি সেটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে মূর্ত। বইটার শেপ
কীরকম, কটা পাতা আছে, কতটা মোটা, এইগুলো। আচ্ছা, রাগ, রাগ বা রাগা বা ইনার লেয়ার যেটা, সেখানে বইটাকে পারসিভ করা হচ্ছে অ্যাজ আ সোর্স অফ কমপ্লিটনেস, যে বইটার মাধ্যমে আমাদের একটা কমপ্লিট জ্ঞানের আমাদের সঞ্চার হচ্ছে। এবং ইনার কোর বা সারস্বত লেয়ার যেটা, সেটা হচ্ছে ফিলিং অফ কমপ্লিটনেস। সোর্স অফ কমপ্লিটনেস যদি বইটার ভেতরে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেগুলো আমাদের একটা কমপ্লিট লার্নিংয়ের কথা দিচ্ছে, এবং সারস্বত লেয়ারে কিন্তু আমার নিজের মধ্যে এই ফিলিংসটাকে আমি নিতে পারছি, আমার নিজের কোথাও এই ফিলিংসটা হচ্ছে যে আই এম কমপ্লিট। সুতরাং এটা হচ্ছে কমন, মানে এই জায়গাটা কিন্তু রাবিন্দ্রিক সাইকোথেরাপির ক্ষেত্রে বুঝতেই হবে, এবং নিজেদের থটস, নিজেদের এভরিথিং, চিন্তা ভাবনা, এগুলোকে কিন্তু এইভাবে আমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার যেটা বলবো যে খানিকটা রাবিন্দ্রিক সাইকোথেরাপি দিয়ে কি চেঞ্জ করা যেতে পারে, মানে কী কী সুবিধা হতে পারে। প্রথমত, মানে অ্যাডভান্টেজেস যদি আমি বলি, প্রথমত এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল রেগুলেশনসের মধ্যে আবদ্ধ নয়। পারফর্মিং আর্টসের একটা খুব ভালো সুযোগ। পারফর্মিং আর্টস থেরাপি দিয়ে কিন্তু একটা মানুষকে ভালো করা যায়। স্টিগমা এবং লেবেলটা একদম লেবেলিং করা যায় না ক্লায়েন্টকে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টেরও যেমন একটা আত্মজাগরণ হয়, এবং সমস্যাগুলো নিজেরই সলভ করার বা সলিউশন খোঁজার একটা চেষ্টা থাকে, এবং আরও সে খুব ইচ্ছুক থাকে কাউন্সেলিংটা করাতে। এটা একটা সুবিধা। আর ইন্ট্রিনসিক মোটিভেশন তৈরি করা যায়, মানে আমার ভেতর থেকে একটা ইচ্ছে বা একটা মোটিভেশন থাকবে বা প্রেরণা থাকবে, যেটা কিন্তু আমাকে ভালো থাকতে সাহায্য করবে। তো এটা গেল আমাদের অ্যাডভান্টেজেস। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা ক্লায়েন্টের কথা বলছি। একজন ক্লায়েন্ট, তার সমস্যা হচ্ছে যে বেশি পড়তে গেলে তার সমস্যা হচ্ছে, বেশি যখন চাপ চলে আসছে বা বেশি যখন প্রেশার হয়ে যাচ্ছে, অ্যাকাডেমিক প্রেশার, তার সেক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, সে কিন্তু মানে, এবং তার ইন্ট্রিনসিক মোটিভেশনটাও কোথাও একটু লেস হয়েছে, মানে কমেছে। পড়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু, সেই ইন্ট্রিনসিক মোটিভেশনের জায়গাটা কিন্তু তার একটু ল্যাকিং হচ্ছে। তার কেস হিস্ট্রি নিয়ে জানা যায় ছেলেটি তবলা বাজাতে পারে এবং রবীন্দ্রসঙ্গীতও অ্যাজ ওয়েল অ্যাজ গাইতে পারে, এবং তার ফ্যামিলিতেও এটা, এই গানের ধারাটা রয়েছে। তো সেক্ষেত্রে তাকে একটা গান গাইতে বলা হলো, এবং সে গাইল, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে জানি নে জানি নে। তখন তাকে প্রশ্ন করা হলো যে তোমার বই যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি শিখেছো, তোমার অ্যান্সারও কি তাই হবে? কি হবে তোমার অ্যান্সার? তোমার শিক্ষক, তোমার যারা গুরুজন শিক্ষক, বা তোমার যারা স্কুলেরও যারা শিক্ষক রয়েছেন, তারা যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি শিখছো বই থেকে, তো তোমার উত্তরটা কি হবে? সে তখন বলল যে জানি নে। সে গানের কথাটাই তুলে বলল জানি নে। তো এবং তারপর থেকে তার কিন্তু একটা ইনার সেলফের একটা কিন্তু অ্যাওয়েকেনিং হলো, একটা সেলফ অ্যাওয়েকেনিং হলো, হ্যাঁ, বা আত্মজাগরণ হলো। এবং আফটার দ্যাট তো তাকে তারা অনেকগুলো সেশন
দিয়ে তাকে ঠিক করা হয়। সেক্ষেত্রে মানে তার যে ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ারগুলো ছিল সেগুলো ঠিক করা হয়, এবং কিভাবে পুরো স্টাডিটাকে সে করবে, কিভাবে পড়াশোনা চালাবে, কি করে আগামী দিনে যাবে, সেই জিনিসগুলো কিন্তু সে বুঝতে পারে আস্তে আস্তে। আচ্ছা, আমি একটু রবি ঠাকুরের গানের লাইন দিয়ে যদি একটু আমাদের ওই মূর্ত, রাগ আর সারস্বত লেয়ারটাকে বোঝাই, তাহলে হয়তো একটু বেটার হবে। যেমন মূর্ত লেয়ারটা যদি বলি, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। মানে এই যে সেন্স অর্গান, এই যে চোখ, যখন দেখছি বাইরে তখন দেখতে পাচ্ছি না, চোখের বাইরে যখন দেখছি আমি দেখতে পাচ্ছি না। এবং এটা হচ্ছে আউটার লেয়ার। ইনার লেয়ার বা রাগ বা রাগা লেয়ারটা বলছে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আর ইনার কোর লেয়ার বা সারস্বত লেয়ার কি বলছে, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। এটা গেয়ে শোনালে আরও ভালো হতো, কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ এবং অনেক বছরের প্র্যাকটিস নেই, সুতরাং এই সুন্দর সুন্দর গানগুলোকে গাইতে খুব ইচ্ছে করছে, কিন্তু সাহস ঠিক জোগাড় করে উঠতে পারছি না, সেই জন্য। আচ্ছা, তো এটাকে আমি যদি, এই গানটাকে যদি আমি রাগ, মূর্ত আর সারস্বত লেয়ারে আমি বললাম, বোঝা গেল তো, একটু ক্লিয়ার হলো এই লেয়ারগুলো ব্যাপারে। তারপরে যেমন আরেকটা গান, আমি কেবলই স্বপন করেছি বপন, বাতাসে বাতাসে, তাই আকাশ কুসুম করিনু চয়ন, হতাশে, ছায়ারও মতন মিলায় ধরণী, কুল নাহি পায় আশারও তরণী, মানুষ প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে। কি অদ্ভুত সুন্দর লাইন! এটা কিন্তু আউটার লেয়ার বা মূর্ত। তো এটা কিন্তু ভীষণ মানে বোঝার মতো ব্যাপার, যে একটু মানে আমার গাইতে খুব ইচ্ছে করছে, আমি একটুখানি মানে সাহস নিয়ে একটু গাওয়ার চেষ্টা করছি, জাস্ট এক লাইন। ছায়ারো মতন মিলায় ধরণী, কুল নাহি পায় আশারও তরণী, মানুষ প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে, আমি কেবলি স্বপন করেছি বপন, বাতাসে আমি, তাই আকাশ কুসুম করিনু চয়ন, হতাশে আমি। খুবই সুর তাল একদম ঠিক নেই, কিন্তু যাই হোক, মানে আমি নিজেকে আর আটকাতে পারলাম না, গানগুলো এত এত সুন্দর। আচ্ছা, আরেকটা আউটার লেয়ারের গান যদি বলি, একটু গেয়ে শোনাই, যেটা আউটার লেয়ার থেকে মানে মূর্ত থেকে যদি ইনার লেয়ারে যায়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে
চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আচ্ছা, এটা কিন্তু এই মূর্ত লেয়ার থেকে কি করে রাগ লেয়ারে ঢুকছে, ঠিক আছে? আচ্ছা, তো কিন্তু আবার একটা কথা বলবো যে রাবীন্দ্রিক সাইকোথেরাপি ইজ নট সো মাচ ইজি, ঠিক আছে? এখানে কিন্তু মানে প্রচুর আইডিয়াস এখানে ভাঙছে, গড়ছে, আবারও তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে চট করে আমি যে ভাববো যে আমি একটা ক্লায়েন্টের মন চট করে ধরে ফেলবো, বা এটাকে থ্যাংক ইউ রিপর্ণা, রূপম বাবু, কিন্তু মানে আমি আজকে আর আটকাতে পারলাম না নিজেকে। এত সুন্দর মানে রবি ঠাকুরের সেই গানগুলো, মানে যেহেতু বহু বছর, বহু দিন না, আমি বহু বছর আগে আমি গান শিখেছি, এবং সব রকম গানের সরঞ্জামও রয়েছে, কিন্তু কি ওই যে মানে প্র্যাকটিস না করার এফেক্ট, এটা একেবারেই গলাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা আমি একদম মানে মন থেকে বেরিয়ে এলো এই আওয়াজটা। এটা এটা গলার আওয়াজ বলে প্লিজ কেউ ধরো না, এটা মনের আওয়াজ বলে ধরো, ঠিক আছে? আচ্ছা, আমি হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে রাবীন্দ্রিক সাইকোথেরাপির যে আইডিয়াসগুলো, এগুলো কিন্তু একবার করে ভাঙছে, গড়ছে, আবার নতুন করে গড়ছে। যেমন ওই চোখের আলোয় দেখেছিলাম, চোখের বাহিরের ওই লাইনটা, মাঝখানে স্ট্যাঞ্জার লাইনটা যদি বলি যে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, তারের বীণা ভাঙলো হৃদয় বীণায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। আচ্ছা, এটা আমি যে বললাম এই যে আউটার লেয়ার থেকে ইনার লেয়ারে ঢুকছি। আচ্ছা, আরেকটা এই মিক্সিং উইথ ইনার কোর বা সারস্বত লেয়ার, যেটা সেটার যে একটা গান যে খুব সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেখানে হচ্ছে, মানে আমার স্বার্থে আমি খুশি না হয়ে আমি যখন মানে সবার স্বার্থে ব্যাপারটাকে দেখছি, এই যে আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। এটা হলো সারস্বত লেয়ার। মানে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার স্বার্থ সিদ্ধিটাকে ছেড়েও যখন আমি একটা বিশাল স্বার্থে দেখছি, আমি যখন ইনার মিনিংটা বুঝতে পারছি সেটা। এবং যখন আমরা মানে এগুলো কিন্তু তিনটে একসাথে মিলে তবে কিন্তু একটা জায়গায় যাচ্ছে, বা তিনটে একসাথে মিলে কিন্তু কাজ হচ্ছে। আচ্ছা, এই যে আমরা বারবার কথাটা বলছি না, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, এই কনফ্লিক্টটা কখন হয়? যখন আমাদের সারস্বত লেয়ার বা ইনার কোর লেয়ারের এলিমেন্টসগুলো ঠিক হয় না। মানে আমাদের আইডিয়াল সেলফটা তো সারস্বত লেয়ারে স্টে করে থাকে। সবাইকে ধন্যবাদ, বিথিদি, রূপমবাবু, অনন্যা, সবাইকে ধন্যবাদ। আমি খুবই লজ্জিত, খুবই বেসুরো গান গাওয়ার জন্য, কিন্তু খুব আমি মানে একদম এত ভালো লাগলো, এত ভালো ফিলিংস হলো, আমি জাস্ট গেয়ে ফেললাম। একটু মানে নিজ গুণে একটু ত্রুটি মার্জনা করে দেবেন সকলে, সকলকে বলছি। আচ্ছা, তো এই কনফ্লিক্টটা তখন হচ্ছে যখন ইন্ডিভিজুয়াল দেখছে যে আমার আইডিয়াল সেলফ, যেটা সারস্বত লেয়ার, যেটা আমার আইডিয়াল সেলফ, যেটা আমার বিলিফস, যেটা আমার ভ্যালুস, যেটা আমার মরাল সেলফ, বা আমি এরকম হতে চাই, সেটা যখন আমার অড সেলফের সাথে মিলছে না, বা রিয়াল সেলফের সাথে মিলছে না, আমার আসলে আমি যেটা আর আমি যেটা হতে চাই, এই যে মাঝখানে বিস্তর একটা ব্যবধান হয়ে যাচ্ছে। সাপোজ আমি এমন একটা কিছু হতে চাই যেটা আমি নই, এই যে বিস্তর ব্যবধানটা, এই ব্যবধানটার জন্য কিন্তু আমাদের যত রকমের দ্বন্দ্ব হচ্ছে, এবং সেটা কিন্তু ওই সারস্বত লেয়ারের। এবং এটা কিন্তু মানে যেমন কনফ্লিক্টটা উইদিন সারস্বত লেয়ার, যেটা ওই শ্যামার যে বজ্রসেনের ক্যারেক্টারটা, এটা কিন্তু খুব ভালো করে বোঝায়। আমি আর নৃত্যনাট্যে আর দিকে আর বেশি ঝুঁকছি না। বলতে গেলে রবি ঠাকুরের কথা বলতে শুরু করলে রবি ঠাকুরের কথা শেষ হওয়ার নয়, সুতরাং বললে শেষ হবে না। আচ্ছা, রবি ঠাকুরের ভাষায় বা তার লেখনীতে, তার চিন্তাধারায়, ম্যান ইজ দ্য পারসুয়ার অফ কমপ্লিটনেস অ্যান্ড নিউনেস। তাই তো সবাই আমরা কিন্তু নতুন কিছু ক্রিয়েট করাতে এগিয়ে যেতে থাকি, নতুন কিছু আমরা নিয়ে চলতে ভালোবাসি। আচ্ছা, তো এটা তো গেল আমাদের কনফ্লিক্টের ব্যাপারটা, আমি যেটা বললাম। নাও আমি প্রায় অলমোস্ট আমি শেষের দিকে এসে গেছি, যে এবার একটুখানি বলে রাখি যে হ্যাপিনেস আর রাবীন্দ্রিক সাইকোথেরাপি কোথায় রিলেটেড। হ্যাপিনেসটা কি? আমরা আমাদের সারাউন্ডিংসকে নিয়ে যখন খুব স্যাটিসফ্যাকশন পাই, খুব স্যাটিসফাইড থাকি নিজেকে নিয়ে এবং সারাউন্ডিংসকে নিয়ে, সেটা হচ্ছে হ্যাপিনেস। এবং স্যাটিসফ্যাকশনটাকে যদি বলি ডিফাইন করতে, স্যাটিসফ্যাকশনটা কি? ইটস আ প্লেজেন্ট ফিলিংস। এবার
এটার যদি আমি সিনোনিমস বলতে চাই হ্যাপিনেসের, সেটা হচ্ছে যে সাবজেক্টিভ ওয়েলবিং, কোয়ালিটি অফ লাইফ, এইগুলো হ্যাপিনেস বোঝাতে আমরা মানে বোঝাতে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আমরা কিন্তু হ্যাপিনেসটা যখন আমাদের কগনিটিভ অ্যাপ্রাইজাল বা হ্যাপিনেস টাকে নিয়ে যখন আমরা বাঁচি, আমরা তো তখনই ভালো থাকি। তো সেক্ষেত্রে আমরা একটা ডায়াগ্রাম মেনটেন করি, যেটাকে আমরা এসওআর ডায়াগ্রাম বলি, যেটা নর্মাল মানে স্টিমুলাস অর্গানিজম রেসপন্স। এটা হচ্ছে আমাদের সাইকোলজির বেসিক ডায়াগ্রাম। যে স্টিমুলাস মানে হচ্ছে যে এনভায়রনমেন্ট থেকে যা কিছু আমরা পাচ্ছি সব কিছু স্টিমুলাস, যেগুলো সেন্স অর্গান নিয়ে আমরা দেখছি। অর্গানিজম মানে আমরা মানুষ, আমাদের ডেমোগ্রাফিক, সাইকোলজিক্যাল বা অ্যানথ্রোপোলজিক্যাল বা সোশিওলজিক্যাল আমাদের ক্যারেক্টারিস্টিক্স all are come into the come under the O point, organism point, and then response to the environment. Hamidur Rahman, hello. আচ্ছা, তো রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের আর। তো এই এসওআরটাকে নিয়েই আমাদের কিন্তু যাবতীয় চলাফেরা, যাবতীয় আমাদের কথাবার্তা, যাবতীয় আমাদের থেরাপি, যাবতীয় সব কিছু। আচ্ছা, তো এবার রবীন্দ্রনাথ আর আমি যদি বলি যে মানে পজিটিভ সাইকোলজি, হ্যাপিনেস, পজিটিভ সাইকোলজি, এইগুলো কিন্তু মানে রাবীন্দ্রিক সাইকোথেরাপির সাথে অনেকটা ব্যাপারে যুক্ত। আচ্ছা, এবং খুব মানে আশ্চর্যভাবে জানা যায় যে রবীন্দ্রনাথ কিন্তু আরবিয়ান কালচারে কিন্তু রাবীন্দ্রিক লিটারেচার, রাবীন্দ্রিক বই এবং এগুলো কিন্তু প্রচুর অনুবাদ হয়েছে, এবং আরবিয়ানরা কিন্তু খুব এইটা নিয়ে চর্চাও করে থাকেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা বড় পাওনা। আচ্ছা, এবার রাবীন্দ্রিক সাইকোথেরাপির যে থিওরিজ রয়েছে, থিওরিজটা কিছুই না, থিওরিজ ইনক্লুডস কি বেসিক কনসেপ্ট, স্কোপ অফ রাবীন্দ্রিক সাইকোথেরাপি এবং বেসিক অ্যাজাম্পশন, কনসিয়াসনেস লেয়ার্স, এইগুলো নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। এবং মেনলি এখানে কি করে আমাদের থেরাপিটা করা হয়, কি করে প্রসিডিওর অফ থেরাপি বা থেরাপিউটিক প্রসিডিওর হচ্ছে যে ফ্লো অ্যানালিসিস মানে এই যে আমাদের কনসিয়াসনেসের মধ্যে যে এই রাগ, মূর্ত রাগ এবং সারস্বত লেয়ারের মধ্যে যে ফ্রি ফ্লোটিং একটা ফ্লো যাচ্ছে, থটস ফ্লো যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ওই ফ্লোটাকে অ্যানালিসিস করাটাই হচ্ছে ফ্লো অ্যানালিসিস বলছে। এবং ইম্প্রোভাইজেশন একটা করা, একটা হচ্ছে কম্পিটেন্সি ম্যাপিং, একটা হচ্ছে কগনিটিভ রিস্ট্রাকচারিং, যে আমার যে ম্যালফাংশনিং যে থটস বা ম্যালঅ্যাডাপটিভ যে থটসগুলো, সেগুলোকে আমি কি করে বেটার করতে পারি, এবং গোল সেটিং অ্যান্ড টার্মিনেশন। ঠিক আছে, আমার পার্টিকুলার প্রত্যেকটা থেরাপিরই একটা করে গোল থাকে, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমার ক্লায়েন্ট এরকমভাবে চলবে বা এরকম ভাবে থাকবে। তো সেটা হচ্ছে গোল সেটিং। এবং টার্মিনেশন মানে হচ্ছে যখন সেশন একদম পরপর, যার যতগুলো সেশন লাগছে, কারোর 8টা, কারোর 10টা, কারোর 7টা, কারোর 4টে, এরম সেশনের পরে একদম কাউন্সেলিং বা থেরাপিটা, সাইকোথেরাপিটা যে টার্মিনেট হচ্ছে, সেটাকে বলে টার্মিনেশন। আচ্ছা, হ্যাঁ, রবীন্দ্রনাথের সাথে এবার একটু যদি পজিটিভ সাইকোলজিটা নিয়ে আমি বলি, যে রবীন্দ্রনাথ তো সাইকোলজিস্ট, ডিগ্রি হিসেবে তো সাইকোলজিস্ট ছিলেন না, কিন্তু পরতে তার সাইকোলজি জড়িয়ে রয়েছে। মানে তার কবিতা, তার গান, তার লেখনী, তার গল্প, কিসে নেই বলুন। এবং পার্সোনালিটির যে ডায়নামিক্স,
সেই ডাইনামিক্স কিন্তু অদ্ভুত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, তিনি তুলে ধরেছেন, এবং পারফর্মিং আর্টস থ্রু সেটা। এই যে তার এত ভালো ভালো নৃত্যনাট্য, এত ভালো ভালো নাটক, সব কিন্তু সেখানে তুলে ধরেছেন তিনি। এবং তার মেথড অফ রিসার্চ ছিল যে অবজার্ভিং দ্য চেঞ্জেস ইন নেচার, দ্য লাইট, সাউন্ড, ওয়াটার, এয়ার, এগুলো প্রাকৃতিক বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু তার নাড়াচাড়া বেশি ছিল। ঠিক সেই রকমই আমি আমার সাইকোলজির একজন যদি নামকরা ব্যক্তিত্বের কথা বলি, সেলিগম্যান, যিনি একজন পজিটিভ সাইকোলজির প্রফেসর ছিলেন, তিনিও কিন্তু ঠিক সেই এই রাবীন্দ্রিক চিন্তাধারার মতোই কিন্তু তার নিজের থেরাপিউটিক অ্যাপ্রোচ প্রচলন করেছিলেন। এবং তার কেরিয়ারটা শুরু হয়েছিল লার্নড হেল্পলেসনেস, ডিপ্রেশন, এইগুলো দিয়ে, এবং অ্যানিম্যাল এক্সপেরিমেন্ট তিনি করতেন, মানে অ্যানিম্যালদের ওপর এক্সপেরিমেন্ট তিনি করে দেখতেন যে কীভাবে এইগুলো কাজ করে। এবং লেটার অন সে কিন্তু পজিটিভ সাইকোলজি ফিল্ডে আসেন, এবং তার থিওরিজগুলো হচ্ছে আশাবাদী, অপটিমিজম, তারপরে ডিপ্রেশন, অ্যান্টিডোট অফ ডিপ্রেশন, এইগুলোর ওপরে তার থিওরিগুলো ডেভেলপড হয়। তো দুজনে কিন্তু দুটো আলাদা দেশের, আলাদা প্রফেশন, বাই প্রফেশন আলাদা, বাই ন্যাশনালিটি আলাদা, বাই মেথডস, রিসার্চ মেথডস আলাদা, বাট স্টিল এনাদের দুজনের কত মিল। জাস্ট বলি একটু, সেটা হচ্ছে যে দুজনই সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের ভ্যালুসের ওপর কাজ করেছেন, এবং দুজনেই কিন্তু পজিটিভ হিউম্যান ভ্যালুস এর ওপর কাজ করেছে। মানুষই যে মানুষের সহায়ক হতে পারে, মানুষই যে মানুষকে একটা পার্টিকুলার পজিটিভিটি দিতে পারে, এবং মানুষের নিজের মধ্যেই যে পজিটিভিটিগুলো থেকে যায়, সেগুলো কিন্তু এনারা বলেছেন। এবং এনারা ইনার কন্ট্রোল, ফ্রিডম টু থিঙ্ক, এগুলোর ওপর বেশি জোর দিয়েছেন। তারপরে হচ্ছে যে এই যে মানুষকে লেবেলিং করার ক্ষেত্রেও কিন্তু দুজনেই জোর দিয়েছেন যে এটা করা যাবে না। রূপম রোহান বাবু বলছেন, জীবন সবসময় ব্যাকরণ মেনে চলে না, ব্যাকরণের বাইরেও কিছু কিছু বিষয় থাকে যা চিরন্তন, অনিন্দ্য, সুন্দর, সেটাও আমাদের অন্যরকম আনন্দ দিয়ে থাকে। একদমই তাই। আচ্ছা, এবার যদি বলি যে রবীন্দ্রনাথ টেগরের সাথে কিন্তু মানে রবীন্দ্রনাথের যে আমি যে আরবিক যে কথাটা বলছিলাম, আরবিক লিটারেচারে রবীন্দ্রনাথ কীরকমভাবে জড়িত, সেটা হচ্ছে যে ইজিপ্ট মিনিস্টার কিন্তু রবীন্দ্রনাথ টেগরের যে ডায়েরিজ, সেটাকে কিন্তু আরবিকে ট্রান্সলেশনের অর্ডার দিয়েছেন। এটা আমাদের বাঙালি বা আমাদের বঙ্গ সমাজের সবার জন্য কিন্তু খুব একটা গর্বের কথা। আচ্ছা, এছাড়াও তো থিওরিজ তো প্রচুর রয়েছে। রাবীন্দ্রিক সাইকোথেরাপির ক্ষেত্রে থিওরিজ প্রচুর রয়েছে, যে মানে আনবাউন্ডেড কনশাসনেস, মানে কনশাসনেসটাকে রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে যেটা বলে, মানে অধরা মাধুরী ধরেছি ছন্দবন্ধনে, এইটাই হচ্ছে কনশাসনেসের, আনবাউন্ডেড কনশাসনেসের ডেফিনিশন ইন রাবীন্দ্রিক সাইকোথেরাপি। আচ্ছা, মানে মূর্ত যদি হয় মিসিং, অ্যানোমালিজ, এইগুলো, তবে রাগ হচ্ছে ভিভিডনেস, উজ্জ্বলতা, অর্ডারলিনেস, সিকোয়েন্স মেনটেনিং, কমপ্লেক্সিটি, এটা হচ্ছে মোর ইট ইজ ভিজিবল ইনটু রাগ লেয়ার। সারস্বত হচ্ছে হারমোনি উইথ এনভায়রনমেন্ট, ফিলিং অফ পিস, অ্যাস্থেটিক্স, ক্লিনলিনেস, এগুলো হচ্ছে কিন্তু মানে
সারস্বত লেয়ারের কথা। এবং মূর্ত লেয়ারের ক্ষেত্রে মানে যেরকম খুব সহজ একটা অ্যাজাম্পশন অ্যাসাইনমেন্ট বলছি, একটা হচ্ছে যে চোখ বন্ধ করে একটা বৃত্ত আঁকা এবং একটা চোখ খুলে বৃত্ত আঁকা, দেখবেন দুটো বৃত্তের মধ্যে কতটা ফারাক থাকে। এটাই হচ্ছে মূর্ত লেয়ার। মূর্ত লেয়ারটা কিন্তু লোকাস অফ আমাদের সেন্সেশন পারসেপশন এইগুলোর লোকাসে থাকে। এবং আমি আশা করি গানগুলো দিয়ে একটু বোঝাতে পেরেছি মূর্ত বা রাগ এই লেয়ারগুলোকে নিয়ে। আর এই যে ফ্লো থিওরি যেটা আমি বলছিলাম, হোয়াট ইজ ফ্লো থিওরি, দ্যাট ইজ কনসাসনেসকে জাস্ট বলছে যে ইটস লাইক আ ফ্লুইড। এবং মানে যখন একটা মিউজিক আমাদের কাজ চলছে, অ্যাক্টস অন কনসিয়াসনেস, এটা কিন্তু দু ধরনের মেন্টাল ইমেজেস তৈরি করে। একটা হচ্ছে টার্বিউলেন্ট অ্যান্ড নন টার্বিউলেন্ট ফ্লো। একটা ফ্লো ইজ দ্য মুভমেন্ট অফ কনসিয়াসনেস ওয়েভ, যেটা কি আরেকটা হচ্ছে মুভমেন্ট অফ কনসিয়াসনেস ওয়েভ দ্যাট passes a point per unit time. আচ্ছা, এটা তো গেল ফ্লোয়ের কথা। ফ্লো থিওরি নিয়ে আরও অনেক কিছু আমি বেশি বলবো না, কারণ এটা মোর একজন থেরাপিস্টের কাজ এটা। তো এরপরে আরেকটা যেটা রাবীন্দ্রিক সাইকোথেরাপি যেটা করে সেটা হচ্ছে যে ভ্যালুস। এই যে মানে আমাদের যে ভ্যালুসগুলো তৈরি হয় আমাদের মধ্যে, হিউম্যানিস্টিক ভ্যালুস বা আমাদের ইউনিভার্সালিজম, যেগুলো রাবীন্দ্রিক ভ্যালুস, যেটা মানে সেলফ অ্যাওয়াকেনিং লেয়ার্সগুলো, প্রত্যেকটা লেয়ারে আমাদের যে সেলফ অ্যাওয়াকেনিং হচ্ছে, হ্যাঁ, এবং এই রবীন্দ্রসঙ্গীত থেকে আমরা যে ধরনের ভ্যালুসগুলো পাচ্ছি সেটা। আচ্ছা, আরেকটা হচ্ছে দু ধরনের ভ্যালুস থাকে, দু ধরনের হিউম্যান ভ্যালুস থাকে। একটা হচ্ছে পাথ ওরিয়েন্টেড ভ্যালুস, একটা গোল ওরিয়েন্টেড ভ্যালুস। পাথ ওরিয়েন্টেড ভ্যালুস হচ্ছে যে সেলফ অ্যাওয়াকেনিং, যেটা বারবার বলছি, দ্যাট মিন্স ইম্যাজিনিং পজিটিভ পাওয়ার। সেকেন্ড, ইমোশনাল কন্ট্রোল, systematic, non-self-insulting, non-work family conflict, fearless, challenging, self-understanding, doubtless, active, এগুলো হচ্ছে আমাদের পাথ ওরিয়েন্টেড ভ্যালুস। আর গোল ওরিয়েন্টেড ভ্যালুস হচ্ছে পিস, ইউনিভার্সালাইজেশন, এনলাইটমেন্ট, পজিটিভ ফিলিংস অফ হ্যাপিনেস, সেলফ রেসপেক্ট, সেলফ এম্পাওয়ারমেন্ট, সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, এগুলো হচ্ছে আমাদের কিন্তু গোল ওরিয়েন্টেড ভ্যালুস। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু রাবীন্দ্রিক সাইকোথেরাপির মধ্যে থেকে তুলে আনা হয়। আচ্ছা, এরপরের কথাটা বলি যে কাজটা কীরকমভাবে করা হয়। প্রথমে যেমন নর্মাল আমাদের মানে কাউন্সেলিং যেটা নর্মাল থাকে, কেস হিস্ট্রি টেকিং, এখানেও সেটাই থাকছে, রাবীন্দ্রিক সাইকোথেরাপির ক্ষেত্রেও সেটা থাকছে। এরপরে কম্পিটেন্সি ম্যাপিং মানে এই সমস্যার জন্য এই মানুষটি সমস্যাটাকে সলভ করতে কতটা কম্পিটেন্ট এবং কিভাবে একে মোর কম্পিটেন্ট বানানো যায় সেটা। থার্ড হচ্ছে গোল সেটিং, একটা গোল তো নিশ্চয়ই থাকবে। আর ফোর্থ হচ্ছে টার্মিনেশন, ফিফথ হচ্ছে ইভ্যালুয়েশন। টার্মিনেশন মানে আমি বললাম যে যেগুলো মানে যে নিতাইবাবু বলছেন পৃথিবীর অনেক দেশ সঙ্গীত থেরাপি খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং এতে খুব তাড়াতাড়ি রোগী আরোগ্য লাভ হচ্ছে, একদমই তাই। এবং এখানে মেনলি যেটা সব থেকে ভালো, যেহেতু স্টিগমাটাইজ ব্যাপারটা নেই, এবং স্টিগমার থাকার জন্য কিন্তু আজ অবধি আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি পিছিয়ে রয়েছি এই স্টিগমার জন্য। আচ্ছা, তো এইভাবে কিন্তু রাবীন্দ্রিক সাইকোথেরাপি করা হয়। আর এই হচ্ছে মানে এর মেনলি
এবং এক্ষেত্রে পারফর্মেন্স পারফর্মিং আর্টস বেসিসে এখানকার ওই মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করা হয়। অঙ্কিতা বলছো এত সুন্দর বলে রুদ্রাণী, শুধু চুপ করে শুনে যেতে ভালো লাগে। থ্যাংক ইউ অঙ্কিতা। তোমরা সাথে আছো বলেই এত বলার ইচ্ছেটা আসে। আচ্ছা, আরেকটা কথা যেটা বলছিলাম যে থেরাপিউটিক ইম্প্রোভাইজেশন, যেটা মানে থেরাপি improvisation refers to creating music, play or an art spontaneously or without preparation, মানে চট করে এই যে খানিকটা আমি আজকে গেয়ে দিলাম বেসুরে, এইটা খানিকটা বলবো ইম্প্রোভাইজেশন করা হলো। Therapeutic improvisation changes one's perception to the situation and helps in cognitive construction. It changes meaning of life. একদমই। আচ্ছা, এরপরে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা মূর্ত লেয়ার, মূর্ত রাগ এবং সারস্বতের, যে যদি একটা কোনো হোয়াইট অবজেক্টকে দেখছি, ওটার রং দেখে বলছি এটা হোয়াইট অবজেক্ট, তার মানে বাইরেটা দেখে আমরা যেটুকু বুঝতে পারলাম দ্যাট ইজ মূর্ত। যখন অবজেক্টটা আরও ভালো করে দেখছি এটা একটা সাদা ফুল, তো আরেকটু বেটার দেখলাম, ইনার ওয়ার্ল্ডে একটু ঢুকলাম, ইনার লেয়ারে, এবং সেটা হয়ে গেল রাগ। আর এটা যে একটা সুন্দর ফুল, বেশ আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই উপলব্ধিটা যে হলো যে ফুলটা খুব সুন্দর এবং এই আলোতে ফুলটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সারস্বত লেয়ার। আচ্ছা, এটা গেল। এবং এটার উপকারিতা আরেকটা যেটা বললাম যে এটা পজিটিভ একটা এক্সপিরিয়েন্স দেয়। যেমন একটা কন্ট্রোল অন এনভায়রনমেন্ট, ওই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একটা কন্ট্রোল অফ এনভায়রনমেন্ট, মানে এখানে আমি আমার পাওয়ার, একটা ফিলিং অফ ফ্রিডম, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। অপটিমিজম, নিশিদিন ভরসা রাখিস ওরে মন, হবেই হবে। ফিলিং অফ হারমোনি উইথ দ্য সারাউন্ডিংস। আচ্ছা, ক্লায়েন্ট কিন্তু হিমসেলফ অর হারসেলফ রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে সে কিন্তু বুঝে যায় যে আমি কিভাবে এক্সপ্লোর করব নিজেকে, কিভাবে আন্ডারস্ট্যান্ড করব, কিভাবে রেগুলেট করব আমার ফ্লোকে, আমার এই কনসিয়াসনেসের লেয়ারের থ্রু। আচ্ছা, এটা কিন্তু লেস টাইম কনজিউমিং, যেখানে আমি বলি যে নর্মাল ধরুন কাউন্সিলিং বা সাইকোথেরাপিতে একটু লেন্দি প্রসেস এবং টাইম কনজিউমিং প্রসেস, কিন্তু সেক্ষেত্রে রাবীন্দ্রিক সাইকোথেরাপি কিন্তু লেস টাইম কনজিউমিং অ্যান্ড লেস কস্টলি। আর এটা সব থেকে আরেকটা নিউরোলজিক্যাল আসপেক্ট, যেটা দুটো ব্রেনকে, রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার অফ দ্য ব্রেন, দুটো ব্রেনকেই কিন্তু, যে ক্রিয়েটিভিটির একটা ব্রেন, একটা নিউমেরোলজির ওপর যে ব্রেন, তো সেগুলোকে কিন্তু এগুলো দেখায়, এগুলোকে মানে সেটার যোগ সাজসটাকে কিন্তু দুটো ব্রেনকেই অ্যাক্টিভেট করে। এবং রাবীন্দ্রিক আর্ট কিন্তু ডুয়াল মিনিং ক্যারি করে। ডিউ টু হাইলি লোডেড উইথ নেগেটিভ ইনফরমেশন, ক্লায়েন্ট মে বি প্রোন টু নেগেটিভ কনোটেশন। এরকমও হতে পারে কোনো গান থেকে, সেটা কোনো দুঃখের গান হোক, যে কোনো পর্যায়ের গান হোক, সেখান থেকে কিন্তু সে আবার হতাশাটাও কুড়িয়ে নিতে পারে। এমন নয় কিন্তু যে সবসময় সে পজিটিভিটিটাকেই করাবে, তো সেটাও হতে পারে। এটা হচ্ছে প্রবলেম একটা। আচ্ছা, পারফর্মিং আর্টস যেটা করতে পারে যে ইট শুড বি synchronized with the lyrics when it will be presented to the client who cannot understand language. এটাও একটা
প্রবলেম, ইস্যুস। তো কিছু কিছু সমস্যা তো সব কিছুরই থাকবে। তো মেন 4 স্টেজেস অফ রাবীন্দ্রিক সাইকোথেরাপি হচ্ছে অ্যানালিসিস অফ ফ্লো ইন কনশাসনেস। এই লেয়ার অনুযায়ী আমাদের অ্যানালিসিসটা করতে হবে। এটা কিন্তু আমরা নিজেরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারি, যে আমাদের কষ্টটা কোন জায়গায় হচ্ছে, দ্বন্দ্বটা কোথা থেকে আসছে, অভিমানটা কোথা থেকে হচ্ছে, রাগটা কোথা থেকে আসছে। 2 নাম্বার হচ্ছে রাবীন্দ্রিক ইম্প্রোভাইজেশন ফর ইনসাইট জেনারেশন, ইনসাইট তো জেনারেট করতেই হবে। 3rd হচ্ছে কম্পিটেন্সি ম্যাপিং অ্যান্ড গোল সেটিং, গোল তৈরি করতে হবে। 4th হচ্ছে টার্মিনেশন, যে এইখানে শেষ হবে ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা, তো আমি কেসগুলোর কথাও বললাম, যে কেসগুলো কিন্তু এইভাবে কিন্তু ভালো মতো বেশ মানে বোঝা যায়। নেক্সট, তাহলে মোটামুটি একটুখানি বোঝা গেল যে হোয়াট ইজ রাবীন্দ্রিক সাইকোথেরাপি, রাইট? আর টেগরের কিন্তু অনেক মানে কাজ কিন্তু আরবিক ট্রান্সলেশনে হয়েছে। যেমন আমি দু একটা বলি, যে মুখতারাত মিন আশফার গরম গরমিয়া লি রবীন্দ্রনাথ টেগর। এটা হচ্ছে সিলেকশন ফ্রম দ্য লাভ পোয়েট্রি অফ রবীন্দ্রনাথ টেগর। ওকে, সরি। এছাড়া যেমন কুরবান আল আফগানি, সেটা হচ্ছে সংস অফারিং গীতাঞ্জলি। গীতাঞ্জলির যে পূজা পর্যায়ের যে জায়গাটা, সেটা কিন্তু বা অফারিংসের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এই বইটাতে এইখানে ট্রান্সলেট করা হয়েছে। আচ্ছা, এটা ট্রান্সলেটেড বাই ইউহানা ক্র্যামার। আচ্ছা, আল জামাবিক আল হিউমার, এটা কিন্তু ওই রেড লিলিস বা রেড অলিয়েন্ডার্স, এখান থেকে ট্রান্সলেট করা হয়েছে। ঠিক আছে? জিতাঞ্জলি, যেটা গীতাঞ্জলি, যেটা ওটাকে ওরা ট্রান্সলেট করেছে জিতাঞ্জলি, সেটা হচ্ছে সেটা করা হয়েছে। আর হচ্ছে চিত্রাটা মানে চিত্রা, রবীন্দ্রনাথের চিত্রা। আচ্ছা, তাছাড়া হচ্ছে যে মিন আল মাশরা আল আলিমি, এটা হচ্ছে প্লেস, রাবীন্দ্রিক যে প্লেসগুলো রয়েছে, প্লেস বাই রবীন্দ্রনাথ টেগর, সেখান থেকে কিন্তু এটা ট্রান্সলেট করেছিলাম। আরও প্রচুর প্রচুর ট্রান্সলেশন রয়েছে। মানে আমি এই ক্ষেত্রে একটুখানি কাজ করার সময় আমি এগুলো দেখলাম, মানে ভীষণ আপ্লুত হলাম যে কোথাকার জিনিস কোথায় গিয়ে এটা প্র্যাকটিস হচ্ছে, না মানে কতটা গর্বের একজন বাঙালির কাছে এটা। তারপরে যেমন আঘানিন ওয়াশ আর সংস অ্যান্ড পোয়েমস, এটা আব্দুল ওয়াহিদ এটাকে ট্রান্সলেট করেছেন। আচ্ছা, মিন রাওয়াই আশা ইর আল হিন্দি, টেগর ফ্রম দ্য ওয়ান্ডার্স অফ ইন্ডিয়ান পোয়েট টেগর, এটাকে আরবিতে এটা ট্রান্সলেট করা হয়েছে। আচ্ছা, কুলুবদাল্লা, এটা কিন্তু এটা লস্ট হার্টস, এটাকে ট্রান্সলেট করা হয়েছে। আচ্ছা,
এরকম কিন্তু অনেকগুলো আমাদের আল খতিব, মুহিব আল দিন টেগর, এগুলো করা হয়েছে। এরকম অজস্র, মানে আমি পড়তে গিয়ে এটা দেখলাম প্রায় সব 40-50টা বই অন্তত আরবিতে ট্রান্সলেট করা হয়েছে রবীন্দ্রনাথ সম্পর্কে। ঠিক আছে, অঙ্কিতা বলছিস একটা গান গাও, সাহস পাচ্ছি না ঠিক। আচ্ছা, আমি আজকের একটা ছোট্ট টিপস, আগেন আমি আগের দিনও কিছু ছোট্ট টিপস দিয়েছিলাম, সেটা আমি আজকেও দেব। সেটা একটু অন্য দিক থেকে আমি দেব, যে সেটা খানিকটা নেগেটিভিটি বা স্ট্রেস বা কনফ্লিক্ট রিজলিউশন, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি একটু বলবো। প্রথমে হচ্ছে, যদি আমি বলি যে মোটিভেশনটাকে যদি একটু ইনক্রিজ করতে পারি আমরা আমাদের ডেলি লাইফে, সেটা হচ্ছে প্রথমে গোল সেট করা। একটা গোল শর্ট টার্ম হতে পারে, গোল ক্যান বি শর্ট টার্ম অর লং টার্ম, বোথ হতে পারে, এবং সেটা যে কোনো, মানে আমি 15 দিনের জন্য একটা গোল সেট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি 1 মাসের জন্যও করতে পারি, 1 বছরের জন্যও করতে পারি। তো সেক্ষেত্রে গোল কিন্তু আমার রিয়েলিস্টিক হতে হবে, এবং গোলের যেন এমন না হয় যে আমার, ওই যে বললাম, আইডিয়াল সেলফ আর অট সেলফ, মানে আইডিয়াল সেলফ অ্যান্ড রিয়েল সেলফের মধ্যে যেন অনেকটা ব্যবধান না থাকে। থাকলেই কিন্তু কষ্ট, দুঃখ, কনফ্লিক্টস, ওই সারস্বত লেয়ারে যেগুলো, সেগুলো কিন্তু উঠে আসবে। ঠিক আছে, সেকেন্ড, প্ল্যান কী করে করতে হবে, যে হাউ টু অ্যাচিভ দ্যাট গোল, কী করে গোলটাকে আমি অ্যাচিভ করব। থার্ড নাম্বার হচ্ছে সেট রিমাইন্ডার্স, কীভাবে মানে একটু নিজেকে বুস্ট আপ করা। ঠিক আছে, যে একটু নিজেকেও একটু বুস্ট আপ করা, যে এইভাবে আমার গোলটা রিচ করতে হবে। আর ফোর্থ হচ্ছে ভিজুয়ালাইজ করা, মানে এটাও একটা পার্ট অফ বুস্টিং ওন সেলফ। সেটা হচ্ছে যে আমি যদি ওই জায়গাটায় পৌঁছে যাই, তারপরে আমার কীরকম লাগবে বা কীরকম লাগতে পারে, সেই জায়গাটা একটু তলিয়ে দেখার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক গোল সেটিং, মানে প্ল্যানিং। আচ্ছা, আর সবার এখন মোস্ট অফ মানে আমাদের বেশিরভাগেরই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। তো সেখানে ছোট্ট একটু টিপস দিয়ে দিই, যে সাপোর্টিভ থাকতে হবে, সাপোর্টিভ নেটওয়ার্ক থাকতে হবে, ওয়ার্ক নেটওয়ার্ক। হ্যাঁ, যেখানে মানে আমাদের কিন্তু সমস্ত কলিগসদের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকের সাথে ওয়ার্ক ফ্রম হোম হলেও কিন্তু আমাদের একটা যোগসাজশ, মানে যোগাযোগ, সুন্দর একটা হেলদি সাপোর্টিভ একটা রিলেশনশিপ সেখানে রাখতে হবে। রেসপন্সিবল হতে হবে, টাইম ম্যানেজমেন্ট ইজ আ ফ্যাক্ট। চেষ্টা করতে হবে ওই বিছানায় বসে শুধু ল্যাপটপ নিয়ে কাজ করাই নয়, যারা ওয়ার্ক ফ্রম হোম আমরা করছি, অনেক সময় হয়তো ওরকম করে করছি, কিন্তু না, একটা টু ডু লিস্ট রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তৈরি করে রাখা উচিত, যে কাল সকালে কী কী কাজ আছে, কাল থেকে কী কী করব। তো এই জিনিসগুলো ভেবে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, এবং তার সাথে সাথে আমার যা যা রেসপন্সিবিলিটিস, আমার যা যা করণীয় আছে, সেই করণীয়গুলো কিন্তু আমাকে বুঝে চলতে হবে, আমাকে কিন্তু বুঝতে হবে। এবং আরেকটা কথা, যে বাউন্ডারিজ তৈরি করতে হবে, আমাকে কিন্তু না বলতে শিখতে হবে। যতটা লোড আমি নিতে চাইবো, আমি ঠিক ততটা বা পারবো, আমার পারার মধ্যে সেইটুকু লোডই আমি নেব, তার বেশি লোড নেব না। না বলতে শিখতে হবে। আচ্ছা,
রিয়েলিস্টিক গোল সেট করতে হবে। আমার কাজের মধ্যে এবং আমার চাহিদার মধ্যে রিয়েলিস্টিক গোল সেট করতে হবে। আমি যেটুকু দিতে পারবো আমি সেটুকুর ওপর গোল সেট করব। দেন নিজের জন্য ফ্রি টাইম রাখতে হবে। আচ্ছা, বাড়িতে বসে কাজ করছি বা ওয়ার্ক ফ্রম হোম করছি মানে কিন্তু পুরো রুটিন গুলিয়ে যাওয়া, ঘেঁটে যাওয়া নয়। রুটিনটাকে কিন্তু সুন্দর করে তৈরি করতে হবে এবং চেষ্টা করতে হবে টাইমিংটা অফিস টাইমিংয়ের সাথে কিন্তু ঠিকঠাক রাখার। মাঝে মাঝে হেলদি ব্যালেন্স ডায়েট রাখতে হবে। পাওয়ার ন্যাপ যেটা, বা ঘুমানো মাঝে মাঝে একটু মানে দুপুরে একটু ঘুমিয়ে নেওয়া, বা রাত্রে পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। এবং নিজেকে একটু একটানা বসে কাজ করে যে একটা মানে একটা কষ্ট চলে আসে, একটা ফিজিক্যাল উইকনেস চলে আসে, একটু 5 মিনিটের জন্য মিউজিক এখানে খুব ভালো কাজ দেয়। এবং সেইভাবে কিন্তু একটু চলতে হবে নিজেকে। ওকে, এটা হলো মোটামুটি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের। আমি আবার একটু রবীন্দ্রনাথের কোটস দিয়ে আমি শেষ করব, একটু রবীন্দ্রনাথের কথা দিয়ে আমি শেষ করব। প্রথমেই তাকে যেটা বলে প্রণাম জানাতে হয় সেটা হচ্ছে যে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। আচ্ছা, কোহেলি কুঞ্জু বলছেন ঠিক, ওয়ার্ক ফ্রম হোম হলেও অফিস আওয়ার্সটা মেনটেন করা খুব দরকার একদম। এবং সেখানে কিন্তু মানে ওই টাইম ম্যানেজমেন্টটা সব থেকে মেন দরকার। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু মানে দেখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট সঠিক, এবং টেবিল চেয়ারেটা বেশি ভালো হয় বসে, মানে ওই খাটে বসে ল্যাপটপ নিয়ে শুধু কাজ করার থেকে টেবিল চেয়ারটা আমার মনে হয় বেটার হয়। তো এইটা হচ্ছে মোটামুটি ওয়ার্ক ফ্রম হোমদের ক্ষেত্রে একটু বলা, যে কি করে তারা মানে করতে পারে বেটার, একটু ওয়ার্কিং আওয়ার্সটা যাতে একটু ঠিকঠাক হয় এবং তারা যাতে বেটার করতে পারে। আচ্ছা, আর নেগেটিভ থটসকে আমরা যতটা চেষ্টা করব নেগেটিভ থটসকে যাতে না আসতে দিই। নিজেদেরকে কিন্তু সবসময় কিছু না কিছুর জন্য, কিছু না কিছুর মধ্যে আমাদের এনগেজ রাখতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ কেয়ার। আমি কোনো আর একদিন বিশদে সেলফ কেয়ার নিয়ে বলবো। সেলফ কেয়ারের অনেকগুলো টাইপস হয়, এবং যেমন ফিজিক্যাল সেলফ কেয়ার, ইমোশনাল সেলফ কেয়ার, সোশ্যাল সেলফ কেয়ার, ইন্টেলেকচুয়াল সেলফ কেয়ার, ফিনান্সিয়াল সেলফ কেয়ার, সেন্সারি সেলফ কেয়ার, প্রত্যেকটা ভাগ হয়। আমি এটা নিয়ে পরে আসবো, কিন্তু একটু নিজেকে শারীরিক পরিচর্যা, যত্ন, ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঘুম, ইমোশনাল সেলফ কেয়ার যেমন হচ্ছে ক্যাথারসিস অফ ইমোশন, যে কষ্টটা ভেতরে জমিয়ে না রেখে, অভিমানটা ভেতরে জমিয়ে না রেখে কিন্তু বের করে ফেলা, সেটা একটা হেলদি ওয়েতে কিন্তু বের করে ফেলতে হবে, ঠিক আছে? তো সেইটা খুব জরুরি। আচ্ছা, আমি ছোট্ট একটা রবীন্দ্রনাথের লাইন বলে আমি এবার শেষ করব। একটু গেয়ে দেখার চেষ্টা করছি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে জাগবে মোরে বাঁধবে, বাঁধবে নতুন বাহু জোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে ছেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে। যুগে যুগে রবীন্দ্রনাথ আমাদের সাথে থাকবেন এবং আমাদের জীবনের প্রত্যেকটা সময়ের সাথে, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে কিন্তু জড়িয়ে থাকবেন। সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজ থেকে 100 বছর পরেও তিনি যেরকম থাকবেন, আগেও যেরকম ছিলেন, এরকম থাকবেনও সেরকম। তার মহাপ্রয়াণ দিবসে আমার অনেক শ্রদ্ধার্ঘ্য তাকে, এবং আমরা সবাই একটু রাবীন্দ্রিক সাইকোথেরাপিতে যদি চলার চেষ্টা করি, তাহলে মনে হয় এটা একটা নতুন অ্যাপ্রোচটা কিন্তু খুব ভালো হবে আমাদের সবার জন্য। লাস্টলি যে লাইনটা ওনাকে উৎসর্গ করে বলে আমি লাইফটা শেষ করছি, সেটা হলো, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই লাইভ শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্রাণনকে অনেক ধন্যবাদ। নমস্কার।